এই বইয়ে এবং মহাভারতে বলা হয়েছে ইনি মনসা দেবী। মনসা দেবী আমরা যা শুনি, এই জরৎকারই হলো মনসা দেবী। সেই সময় পুরো ব্যাপারটা ওর সমস্ত শর্ত মেনে নেওয়ার কারণ হলো বাসুকি জানতো যে এই দের পুত্র থেকেই আমাদের রক্ষা হবে। বলেছে যে আমি জরৎকারু, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ সূর্য অস্ত যাবেই না। আমি একটা পরীক্ষিতের মতো রাজা, অর্জুনের নাতি আমি। ও যেটা করে সেটা হলো তীর দিয়ে একটা সাপ নিয়ে ওর গলায় ঝুলিয়ে দেয়। পরীক্ষিত কিন্তু অ্যাকচুয়ালি দেখে বুঝে গেছে যে এই কীট তক্ষক এবং আমার ব্রাহ্মণের যে কথা, সিংহীর যে অভিশাপ, সেটা কিন্তু বিফলে যাবেন না। ইন্দ্রকে বলে যে আমাকে বাঁচাও, কোনো অপশন নেই, আমাকে কিছু না কিছু করে বাঁচাতে হবে। তো ইন্দ্র বলে কি করে বাঁচাই, এ তো একটা এমন যজ্ঞ হচ্ছে যেটা আমার পাওয়ারে নেই, তাহলে গিয়ে আমি রিকোয়েস্ট করতে পারি বা আমি একটুখানি তেজ দেখিয়ে বলতে পারি। বর যদি আমাকে দিতেই হয় তাহলে যেটা করবেন সেটা হলো, যদি কোনো সময় কোনো মানুষ রাত্রে বা দিনে এই উপাখ্যান স্মরণ করে তাহলে তাকে দংশন করা যাবে না। সো এইটাই হলো এই আস্তিক বলা, মানে এই উপাখ্যানকে স্মরণ করা, কারণ আস্তিকের প্রধান কাজই ছিল এটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এখানে আমরা কথা বলি বিভিন্ন রকম এপিক নিয়ে। আমরা শুরু করেছি মহাভারত নিয়ে। আপনারা অলরেডি বেশ কিছু মহাভারতের এপিসোড নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে, যদি না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই গিয়ে দেখবেন, কারণ না হলে মহাভারত এতটাই একটা অদ্ভুত গল্প যে মাঝখান থেকে মনে হতে পারে কি বলছি, তাই না? সো আমি আর প্রেমাশিস আমরা মহাভারত নিয়ে কথা বলতে চাই। মহাভারতের আমাদের রেফারেন্স হিসেবে এই একটা বই আমার কাছে থাকে, প্রেমাশিসের কাছে একটা বই থাকে, যে বইটা মহাভারতের 10টা ভাগে মহাভারতকে ভাগ করা হয়েছে। এবং তাছাড়া আরেকটা রেফারেন্স আমাদের কাছে আছে, সেটা হলো কালীপ্রসন্ন সিংহের অনুদিত বেদব্যাসের মহাভারতের বেসিক যে দুটো খণ্ড। সো আমরা একটা পয়েন্ট অবধি এসছিলাম এর আগের এপিসোডে। আজকে সেখান থেকেই শুরু করব। সেটা হলো গরুরের বৃত্তান্ত আমরা বলেছিলাম, এবং বলার পরে এটাও বলেছিলাম যে তুই বলেছিলি যে ব্রহ্মা সাপেদের কন্ট্রোল করতে চেয়েছিলেন, হ্যাঁ, কেন কয়েকজন সাপই মারা যাবে, একটা পয়েন্ট অবধি সাপরা মারা যাবে, তারপর সাপরা বেঁচে যাবে। এবং জন্মে যাওয়ার সর্পসত্রের কথা আপনারা বারবার শুনেছেন, সেটা হলো জন্মে যাওয়ার সর্পযজ্ঞে নাকি কদ্রুর অভিশাপে ওর পুত্ররা মারা যাবে। এবার যথারীতি এইখানে আস্তিকের জন্ম আর পরীক্ষিতের মৃত্যু বিবরণে প্রথমে শুরুটাই হলো যে শৌনক বলল যে কদ্রুর অভিশাপ শুনে তার ছেলেরা কি করলো। অলরেডি একটা পার্ট আমরা জানি যে এই অভিশাপের জন্য তারা গরুরের কাছ থেকে অমৃত চেয়েছিল, অমৃত তো পায়নি। এবার যেটা প্রধান ব্যাপার সেটা হলো শেষনাগ, কদ্রুর জ্যেষ্ঠ পুত্র, সে যেটা করলো সেটা হলো বিভিন্ন স্থানে গিয়ে তপস্যা করতে থাকলো, এবং করে টোরে সে মোটামুটি অনেক দিনের তপস্যার পর সে ব্রহ্মা যথারীতি তপস্যা করে ব্রহ্মার জন্যই। ব্রহ্মা এসে বললেন যে কি ব্যাপার, তোমার সমস্যাটা কি বলো। তো বললো যে আমার তো ভাইরাও এরকম করেছে, এবং আমার বিমাতার পুত্র গরুর, সে তো একটা ভুলভাল করে দিল আমাদের। না, কিন্তু শেষনাগ কিন্তু খুব একটু বীতশ্রদ্ধ ছিলেন নিজেদের ভাইদের প্রতি। ওটাই, ভাইদের কথাই তো বলছি যে আমার ভাইরাও একদম কি যাকে তাকে যখন তখন দংশন করছে, নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি করছে, এদের মধ্যে ধর্মীয় প্রাণ একেবারেই ব্যাপারটা নেই। হ্যাঁ, মন্দমতি আর কি, তারা একেবারেই ঠিক না। আর এরা আমাদের বিমাতা বিনতা এবং তার ছেলে, তাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করছে না, তাদের উপর দেশ বিদ্বেষ দেখায়। আমার এগুলো ভালো লাগছে না, এই জন্য আমি সমস্ত ছেড়ে, খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে, আমি প্রাণ বিসর্জন দেবো। আমি শুধু তপস্যা করছি যে আমি যেন ধর্মের রাস্তা থেকে সরে না যাই। এটা একটা কি বলতো, ওদের বড় দাদা হিসেবে সে কিন্তু এটা বেশ ভালো কাজ করেছে, এবং তার একটা কি বলবো সুবুদ্ধির উদয় হচ্ছে ঠিক সময়। তো সেই সময় যথারীতি ও ব্রহ্মা বলে যে হ্যাঁ আমি জানি সবই, ব্রহ্মা আমি সবই জানি, জানারই কথা, তো ঠিক আছে, যেটা করা যায় সেটা হলো তোমাকে আমি খুশি হলেন ব্রহ্মা, খুবই খুশি হলেন যে তুমি এরকম এতটা শুভবুদ্ধির উদয় হয়েছে তোমার, এটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। বললো যে তুমি একটা কাজ করো, তোমাকে একটা দায়িত্ব দিই, সেটা হলো এই যে এই পৃথিবীকে তুমি ধারণ করো, তোমার মাথায় তুমি পৃথিবীকে ধারণ করবে, এটাই তোমার কি বলবো দায়িত্ব। শুধু না, এটাই তোমার বর, এটাই তোমার দায়িত্ব। এবং যথারীতি তিনি তো খুবই
খুশিই হলেন। মানে ব্যালেন্স করে রাখবে। হ্যাঁ, ব্যালেন্স করে রাখবে পুরো ব্যাপারটাকে, যাতে পৃথিবীর কোনো এদিক ওদিক না হয়। এবং যেই কারণে শেষনাগকে ভগবান বলা হয়। মানে ইয়েতে কিন্তু মহাভারতে কিন্তু এখানে বলা হয়েছে, প্রথম কথা হলো ভগবান শেষনাগ কদ্রুর জ্যেষ্ঠ পুত্র। তার মানে তার ব্যালেন্স তৈরি করার একটা তৈরি হলো। এবং শেষনাগের প্রচুর রেফারেন্স আমরা পাই, শেষনাগের রেফারেন্স আমরা নারায়ণের ক্ষেত্রেও পাই। তো এই হলো, রামায়ণেও পাই, লক্ষণ হচ্ছে শেষনাগের অবতার, একদম শেষনাগের অবতার। তো ভগবান সেই অর্থে। দেবতার ভগবানের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা কি জানি আমরা? না, আমরা জানি না। আচ্ছা, দেখা গেছে বিভিন্ন জায়গায় দেবতা বলে এক একটা শ্রেণীকে বর্ণনা করা হয়েছে। ইন্দ্রকে কখনই ভগবান বলা হয়নি, ইন্দ্রকে দেবতা বলা হয়েছে। ভগবান কাদের বলা হয়েছে? যে টপমোস্ট পাওয়ার্স। মানে যদি করা যায়, যদি একটা অন্যভাবে ইন্টারপ্রেট করা যায়, তাহলে ব্যাপারটা এরম দাঁড়ায় যে দেবতারা হলো 4টে শ্রেণী। যদি নিচ থেকে দেখি তাহলে মানুষ, তারপর দেবতা, তার মাঝখানে গন্ধর্ব। গন্ধর্বদের মধ্যে অনেক কিছু পাওয়ার আছে, তারা মানুষও না দেবতাও না। তার উপরের শ্রেণীটা হলো ভগবান, যারা নাকি সারা পৃথিবীর সমস্ত ঘটনার তারা কন্ট্রোল করে। এই কারণে ওনাকেও ভগবান বলা হয়েছে। শিবকে ভগবান বলা হয়, ব্রহ্মাকে ভগবান বলা হয়, বিষ্ণুকে ভগবান বলা হয়, মানে ত্রিদেবকে ভগবান বলা হয়। আর দেবী শক্তিকে দেবী শক্তি বলা হয়, ভগবান বলা হয় না। তো এই শেষনাগ কিন্তু যেহেতু এই ব্যালেন্সিং একটায় উনি আছেন, পৃথিবীর ব্যালেন্সটা মেনটেন করেন, সেই জন্য ওনার এই ব্যাপারটা আছে আর কি। যাই হোক, আমরা ফিরে আসি গল্পে, এবং তিনি ওই পেলেন। এবার সেকেন্ড পুত্র, তো এই শেষনাগ বা অনন্তকে দেয়া হলো দায়িত্ব, এবং শেষনাগ মাটির ভেতরে ঢুকে পুরো পৃথিবীটা, জগৎ মানে ইউনিভার্স না, পৃথিবীটাকে ধারণ করে ব্যালেন্স করে রেখেছে একদম। এবং এটাই তো বলে বোধহয় যে শেষনাগ মাঝে মাঝে একটু নড়াচড়া করলে ভূমিকম্প হয়। হ্যাঁ, সেই সময়কার কথা দিয়ে অনেকে বলে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাখ্যা, এই হচ্ছে এই অবধি এই শেষনাগের গল্প। এবার আসবো আমরা সেকেন্ড ভাই, দ্বিতীয় ভাই বাসুকি। বাসুকি এবার ব্যাপারটা হলো যে বাসুকি কি ব্যাপার, ওর তো সাপের ভয় তো সবারই আছে, যে মারা যাবো। তো এবার কি করা যায়? ওর যে বেসিক ওদের মধ্যে যে ধার্মিক লোকজন ছিল, কিছু ধার্মিক ভ্রাতা ছিল, যারা তখনও একটু ধর্মজ্ঞান, অল্প অল্প একটুখানি ধর্মের প্রতি একটুখানি কি বলবো, একটু শ্রদ্ধা ছিল। তাদের সঙ্গে মন্ত্রণা করা শুরু করলো যে আমরা সাপ কি করে খণ্ডন করবো। হ্যাঁ, মানে বাসুকি প্রথমত বললো যে দেখো, সব রকম সাপ মোচনের উপায় থাকে, একদম মায়ের সাপ মোচনের কোনো উপায় নেই। এই নিয়ে যদি কোনো অভিশাপ দিয়ে থাকে সেটা কিন্তু পূর্ণ হবেই। কিন্তু আমরা কি করে বাঁচতে পারি তার জন্য একটা মিটিং করে আমরা দেখি ব্যাপারটা কি করা যেতে পারে। তখন কিন্তু অনেক রকমের প্রস্তাব এলো। একদম বলো যে আচ্ছা, এমন হতে পারে যে আমরা একটু সাধু সেজে নিই কয়েকজন, গিয়ে জন্মেজয়ের একেবারে ক্লোজ অ্যাডভাইস। এটা আমার একদম মনে হচ্ছে বলিউডের সিনেমার মতন ব্যাপার, যে প্ল্যান হচ্ছে যে জন্মেজয় এখানে একটা অপারেশন করবে যাতে আমাদের মেরে ফেলবে, তা আমরা কি করে তার থেকে আটকাবো। একদম। হ্যাঁ, তো বলছে আমরা কজন একটু সাধুর মতন বেশ করে গিয়ে ওর অ্যাডভাইজার হয়ে যাই, এবং বলি যে এটা এই কেসটা করবেন না। হ্যাঁ, বলে এটা করবেন না, একটা সময় তো আমাকে বিশ্বাস করবে, তখন আমরা এটা বলবো। বিভিন্ন রকম হলো এই ধরনের আরো আইডিয়া হলো। কিছু লোক তো অবভিয়াসলি কি বলবে, যে বন্দুক দিয়ে মেরে ফেলে জন্মেজয়কে, কি বলে দংশন করে ফেলবো, আর কি আমরা তো দংশন করতেই পারি, একদম আমাদের বিষও আছে, আমরা মেরে ফেললেই হলো। কিন্তু কেসটা হলো এই সময় এলাপত্র ওদেরই ভাই একজন, তিনি বললেন যখন এই অভিশাপটা দেওয়া হচ্ছিল তখন আমি মায়ের কোলে বসে শুনছিলাম যে ব্রহ্মা দেবগণকে বলছিল যে জরৎকারু, এই যে আবার একটা জায়গায় আমরা ফিরে আসি, আমরা জরৎকারুর গল্প শুনেছি, যেটা আমরা আস্তিক পর্বের শুরুতে শুরু হয়েছিল। জরৎকারুর সঙ্গে জরৎকারু ডিসাইড করেছিল আমার নামের মহিলার সঙ্গে আমি বিয়ে করব, এবং বাসুকির বোন ভগিনী আর কি জরৎকারু, তার সঙ্গেই জরৎকারুর বিয়ে হয়, এবং বলে যে এর যে পুত্র হবে সে আমাদের রক্ষা করবে। এটা আমি শুনে ফেলেছি, সুতরাং দের ইজ এ চান্স, আমাদের বেঁচে থাকার একটা চান্স আছে। এই যে দ্বিতীয় জরৎকারু, মানে মহিলা যে জরৎকারু, তাকেই কিন্তু অ্যাকচুয়ালি এই বইয়ে এবং মহাভারতে বলা হয়েছে ইনি মনসা দেবী। হ্যাঁ, মনসা দেবী আমরা যাদের শুনি, এই জরৎকারুই হলো মনসা দেবী।
তো এবার যথারীতি এবং এই যে পুত্র জন্মগ্রহণ করবে তিনি বিরাট ধার্মিক হবেন। তো এই অবধি ব্যাপারটা জানা গেল যে আসছে কে, আস্তিক, যে নাকি ওদের রক্ষা করবে। তো এবার কথা হচ্ছে যে জরৎকারুর গল্পটা তো আমরা আগে বলেছি, হ্যাঁ মানে করেছি যে জরৎকারু গেলেন, ওর পূর্বপুরুষরা সব উল্টো ঝুলেছিলেন এবং ওকে কনভিন্স করলেন যে না, এসব ছেড়ে তুমি সংসার পালন করো এবং বংশ বৃদ্ধি করো বেসিক্যালি। এবং জরৎকারু রাজি হলেন, কিন্তু বললেন শুধু জরৎকারুর সঙ্গেই বিয়ে করো। হ্যাঁ, যে আমার নামের অদ্ভুত আর কি, আমার নামেই হতে হবে এবং আমি তার মেনটেনেন্সের, তার ভরণ পোষণের দায়িত্ব নেব একদম। যদি আমাকে দান করে বলে যে আমাকে ভরণ পোষণ তারাই করবে, বেসিক্যালি আমি ঘর জামাইয়ের মতন হয়ে থাকবো, আমি ভরণ পোষণ করবো না, আমি কিন্তু আমার শাস্ত্র চর্চা ইত্যাদি এসব নিয়ে একদম। এবং বাসুকি এটা শোনার পরে, মানে আমরা কানেক্টিং ব্যাক টু দ্য স্টোরি, বাসুকি কিন্তু এখান থেকে খোঁজা শুরু করেছিল যে আমি কি করে এমন একটা লোক পাবো যার নাম জরৎকারু, যার সঙ্গে আমার বোনের বিয়ে হবে, তারপর আস্তিক হবে এবং আমাদের রক্ষা করবে। সেই সময় পুরো ব্যাপারটা ওর সমস্ত শর্ত মেনে নেওয়ার কারণ হলো বাসুকি জানতো যে এই দের পুত্র থেকেই আমাদের রক্ষা হবে। এই অবধি ব্যাপারটা হলো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে আর কি, সেটা হচ্ছে যে মন্ত্রণা সভা হচ্ছে, মানে মিটিং হচ্ছিল আর কি, সেখানে এই যে গিয়ে মেরে দাও, কেউ তো এটাও বলেছিলেন যে যেই ব্রাহ্মণরা পুজো করবে তাদেরকে মেরে দাও। তখন বিভিন্ন রকম বলছে না ব্রাহ্মণ হত্যা করা যায় না, আমরা আগের এপিসোডেও এটা আলোচনা করেছি। তখন এই বাসুকি বলেছিলেন যে দেখো, ভাগ্যের দোষ যাদের আছে তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে এবং সেটার উপায়ও ভাগ্য থেকেই বেরোবে, সেটা নিজে চেষ্টা করে কখনো হবে না। ডেস্টিনি, হ্যাঁ, ডেস্টিনির উপরে প্রচণ্ড ভরসা করতে হবে আমাদের। এবং আমাদের ডেস্টিনি হচ্ছে যে এই জরৎকারুর, আমার বোন জরৎকারু, এর পুত্র আস্তিক, সেই রক্ষা করবে। হ্যাঁ, তো আমাদের কাজটা হলো এখন বেসিক্যালি জরৎকারুর সঙ্গে জরৎকারুর বিয়ে দেওয়া এবং একটা আস্তিক বলে, মানে তার পুত্র, ধার্মিক পুত্র আমাদের রক্ষা করবে। এই অবধি ব্যাপারটা হলো। এবার জরৎকারুর বিয়ে হলো, সেই গল্পটা কি আমরা করবো? জরৎকারুর বিয়ে, এবং বিয়ে তো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বিয়ের সময় সে শর্ত রেখেছে। হ্যাঁ, শর্ত তো রেখেছে যে আমাকে ডিস্টার্ব করা যাবে না। এ হচ্ছে কোনোভাবেই আমাকে যদি ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি ছেড়ে চলে যাবো, ডিরেক্ট কথা। আমার দায়িত্বই ছিল না বিয়ে করার, আমি ভাবিও নি যে জরৎকারু বলে কেউ আসতে পাবে আমাকে। ও জাস্ট একটা শর্ত রাখার জন্য রেখে দিয়েছে। ও দেখছে এই কি রে ভাই, সত্যি হয়ে গেল ব্যাপারটা। ও বলেছে এবার একটা শর্ত, খুব ইম্পর্টেন্ট শর্ত, আমাকে কোনো রকম ডিস্টারবেন্স করা যাবে না, আমি যা করব তাতেই আমার সঙ্গে কোনো ডিস্টারবেন্স। তবে জরৎকারু যে তার স্ত্রী ছিলেন, তিনি কিন্তু খুব সুন্দরী ছিলেন এবং দুজনের মধ্যে একটা ভালোবাসা হয়, বিয়ের পরে একটা সুন্দর ভালোবাসা হয়, ভালোভাবে তারা সংসার করছেন, সব চলছে। তো একদিন ঘুমিয়ে আছেন বিকেল হয়নি তখনও, বিকেল হবে। তো স্ত্রীর কোলে মাথা রেখে জরৎকারু ঋষি ঘুমিয়ে আছেন, তো স্ত্রী জেগে আছেন। এই করতে করতে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, প্রায় যাচ্ছে ভাব। তো এবারে স্ত্রী ভাবলেন যে আরে এ তো ভালোবেসে সুন্দর করে আমার কোলে আরামে ঘুমিয়ে আছে, যদি অস্ত চলে যায়, আর যদি সান্ধ্যকৃত্য মানে সন্ধ্যাহ্নিক যেটা অগ্নিহোত্রের পূজা যেটা, এটা যদি জরৎকারু না করেন তাহলে এর পাপ হবে। একদম, এটা আমার দায়িত্ব। এবার এটাও তার মনে হচ্ছে যে কিন্তু আমাকে ডিস্টার্ব করতে না বলেছে, আমি যদি একে জাগিয়ে দিই তাহলে পরে তো আমার উপরে আবার খেপে যাবে। বিরাট ডাইলেমায় পড়েছে আর কি, বিরাট ডাইলেমায় পড়েছে এবং অনেক ভেবে সে বের করেছে না, ধর্মের আমাকে শাপ দিলে দিক, কিন্তু আমার পতির ধর্ম যার থেকে যেন বিচ্যুত সে না হয়। একদম জাগিয়ে দিয়েছে এবং জাগিয়ে দিয়েছে খুব সুন্দর মিহি গলায় তাকে ডেকে জাগিয়ে দিয়েছে। কিন্তু জরৎকারু উঠে বলছে এটা তো ঠিক করলে না, এটা তো শর্ত ছিল না, শর্ত ভঙ্গ ছিল না, যে তুমি আমাকে ডিস্টার্ব করে জাগিয়ে দিয়েছো, আমি তো ঘুমোচ্ছি, আমি মানে যেভাবে ছেলেরা বলে আর কি, আমি জানি সূর্য, আমি অস্ত যাওয়ার আগে আমি ঠিক উঠে যেতাম না। ও বলেছে যে আমি জরৎকারু, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ সূর্য অস্ত যাবেই না। হ্যাঁ, মানে কনফিডেন্সই আলাদা লেভেল। সূর্য আমার জন্য ওয়েট করবে, আমার ঘুম ভাঙবে, তারপর সূর্য অস্ত যাবে। তুমি যেটা করেছো সেটা করার কোনো দরকার ছিল না, বেসিক্যালি এটাই দরকার নেই। তো আমি তোমাকে এবার ছেড়ে চলে যাব। তো জরৎকারুর স্ত্রী বললেন যে এটা তো আমার প্রতি অন্যায় হলো, আমি তো ভালো চেয়েই করেছিলাম। একদমই তাই। ব্যাপারটা অনেক চেষ্টা করলো, নাথিং ডুইং।
এবার সবচেয়ে বড় কথা, এবার জরৎকারু যে স্ত্রী আর কি, এই বারবার দুবার জরৎকারু বলতে হচ্ছে। হ্যাঁ, মনসা বলি আমরা এখন থেকে, যে স্ত্রী মনসা বললেন যে কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমাকে তো বিয়ে দেয়াই হয়েছিল, এই প্রথম জরৎকারু ব্যাপারটা জানলেন কিন্তু, যে আমাকে বাসুকি মানে আমার ভাই আপনার সাথে বিয়ে দিয়েছিল, যে আমাদের বিবাহ থেকে যে সন্তান উৎপন্ন হবে সে কদ্রুর অভিশাপ ভাঙবে, কারণ ওই জন্মেজয়ের সর্পযজ্ঞ আটকাবে। ঠিক। তো আমাদের তো সন্তান উৎপন্ন হতে হবে, এখনো তো উৎপন্ন হয়নি, সন্তান সন্ততি কিছু তো হয়নি, তাহলে কিভাবে হবে? তাহলে তো আপনি যেতে পারেন না, নিয়তির খণ্ডন। তখন জরৎকারু বললেন যে আছে অস্থি। অস্থি মানে আছে, আছে মানে অলরেডি তোমার গর্ভে একজন বেদজ্ঞ ঋষি আছে। এবার এটা হয়ে গেল এই অস্থি থেকেই আস্তিক, অস্থি থেকেই আস্তিক, এবং এইখান থেকেই আস্তিকের জন্ম বৃত্তান্ত অ্যাকচুয়ালি এটাই, এইটুকুই। এবার আস্তিকের জন্ম বৃত্তান্ত থেকে আমরা এই অধ্যায়টার নাম কি ছিল? আস্তিক পর্ব। এবং এই অধ্যায়টার নাম হলো, মানে এইখানে অন্তত পক্ষে, ওইখানে অন্য নাম আছে, বাট এইখানে নাম হলো আস্তিকের জন্ম আর পরীক্ষিতের মৃত্যু বিবরণ। তার মানে পরীক্ষিতের মৃত্যুর কথা আসবে। এবার আস্তিকের জন্ম তো হয়ে গেল। আস্তিকের জন্ম এবং বড় হতো মনসা আর কি, উনি চলে এলেন বাপের বাড়ি বাসুকির এখানে, এবং আস্তিক তার ছেলে জন্মগ্রহণ করলো, এবং সে ধীরে ধীরে বেদজ্ঞ হয়ে উঠতে থাকলো। তার গুরু হচ্ছে চবন। হ্যাঁ, চবনের কথা আমরা বলেছি 2-3 এপিসোড আগে। একদম। ভৃগুর সন্তান, হ্যাঁ, যে কিনা যাকে ওই মাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে সে বেরিয়ে এসে ভস্য করে দেয় একদম, এবং ফিরে আসে। সেই চবন, সে হচ্ছে আস্তিকের গুরু। চবন তনয় প্রমতি হলো আস্তিকের গুরু, তাই কি? হ্যাঁ, আচ্ছা। চবন হলো চবন তনয়, মানে চবনের প্রমতির কথা আমরা শুনেছি। হ্যাঁ, প্রমতির রুরুর বাবা প্রমতি, যে রুরুর বাবা, সে হলো, দেখুন কিরকম অদ্ভুত, সব কিছু ঘুরে ঘুরে এমনভাবে আসে যে সেটা আর কি বলবো, মানে প্রত্যেকটা ক্যারেক্টার তার একটা নিজস্ব ক্যারেক্টার আর্ক আছে, যে সে আছে। কিন্তু সে প্রমতির সঙ্গে বেদ অধ্যয়ন করলেন। এবার যথারীতি শৌনক জিজ্ঞেস করলেন যে জন্মেজয় তার পিতার মৃত্যু সম্পর্কে যখন জানতে চেয়েছিল, তখন কি বলেছিল, তার মন্ত্রীরা কি বলেছিল? বললো যে তাহলে বলি ব্যাপারটা, কারণ বারবার এই ব্যাপারটা তো আছে যে, মানে কিউরিওসিটি, বারবার জানার ইচ্ছা, যে আচ্ছা এই ঘটনাটা তো ঘটলো, আচ্ছা তাহলে এর পরে কি হয়েছিল, বা এর আগে কি হয়েছিল। পরীক্ষিত কে? পরীক্ষিত হলো অভিমন্যু এবং উত্তরার পুত্র, যাকে আমাদের অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে যেই কৌরব বংশকে, এই পাণ্ডব বংশকে শেষ করে দিতে চেয়েছিল, কৌরব বংশ না, কুরুবংশের আর কোনো এক্সিস্টেন্স থাকবে না বলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। এবং তাতে শ্রীকৃষ্ণ রেগে গিয়ে তাকে শাপ দিয়ে করেন, মানে শাপ দিয়ে তাকে অমরত্বের শাপ দেন। অমরত্বের, এইটা কিন্তু অদ্ভুত ব্যাপার, গরুর এখানে অমরত্বের বর পেয়েছে, আর অশ্বত্থামা পেয়েছে অমরত্বের শাপ। তার মানে তার দেহে জরা আসবে, কিন্তু সে মারা যাবে না, প্রাণ ত্যাগ করতে পারবে না। যাই হোক, এবার ওই গল্পটা তো আলাদা গল্প, সেখানে আমরা পরে আসবোই। কিন্তু এই উত্তরা এবং অভিমন্যুর পুত্র হলো সেই, যখন ব্রহ্মাস্ত্র উত্তরার পেটে এসে লাগে, তারপর শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্রের এফেক্টটাকে নর্মালাইজ করে দেয়। তারপর পরীক্ষিত জন্মায়। অবভিয়াসলি পরীক্ষিত অভিমন্যুর পুত্র, অর্জুনের নাতি, তো তার তো একটা বিরাট তেজ আছে, মানে সে বিরাট একটা ব্যাপার পরীক্ষিতের একটা, মানে সে বিরাট ধনুর্ধর ছিল। অবভিয়াসলি অর্জুনের নাতি, পাণ্ডুর মানে প্রপিতামহ পাণ্ডু, সে তো বিরাট ব্যাপার তার আর কি। আর সে একদিন গেছে মৃগয়া করতে। রাজারা সেই সময় মৃগয়া করতে যেতেনি, আর বারবার রাজাদের কেন যে মুনিদের সঙ্গে দেখা হতো এটা আমি জানি না, কেন দেখা হতো বলতো? মুনিরা তো থাকতো জঙ্গলে, ওদের তো কোনো মানে অপশন নেই, ওরা তো জঙ্গলে কুটির করে কোনো সময় তপস্যার জন্য। তো সেইখানে এক মুনি, সে হলো শ্রমিক। তার সাথে দেখা হওয়াটাও ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখা হওয়াটা ইন্টারেস্টিং। সে একটা মৃগ মেরেছে, মানে হরিণ মেরেছে, হরিণ শিকার করেছে। শিকার করে গিয়ে সে হরিণটাকে খুঁজে পাচ্ছে না। শ্রমিককে কি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কোথায়, আমি যে একটা হরিণ মারলাম আপনার সামনে দিয়ে গেল, আপনি দেখলেন তো, বলুন। কোনো কথা বলছে না। 2-3 বার জিজ্ঞেস করেছে, কোনো কথা বলছে না।
পরীক্ষিত গেছে রেগে, কি রে ভাই এরকম লোক হয় নাকি, কথা বলছে, আমি একটা পরীক্ষিতের মতো রাজা, মানে অর্জুনের নাতি আমি। ও যেটা করে সেটা হলো তীর দিয়ে একটা সাপ নিয়ে ওর গলায় ঝুলিয়ে দেয়, মৃত সাপ। শ্রমিক সেই সময় উত্তর কেন দেয়নি, তার কারণ হলো সে ছিল মৌনব্রতে, সেই সময় মণিরা মৌনব্রত পালন করত। শ্রমিক তো কিছু বলেনি, শ্রমিক মৌনব্রত, শান্ত স্থিতধী একটা মানুষ, কিন্তু তার ছেলে শৃঙ্গী সে বলছে এইটা তো আমি সহ্য করতে পারবো না, এটা তো কোনো অপশন নেই, আমার বাবার সঙ্গে যদি বাবার গলায় যদি সাপ ঝোলাতে পারে কেউ, তাহলে তাকে সাপ দেওয়ার অধিকার আমার আছে, এবং আমি অভিশাপ দিলাম যে 7 দিনের মধ্যে পরীক্ষিতের মৃত্যু হবে তক্ষকের হাতে। এটা ইম্পর্টেন্ট, তক্ষকের হাতে 7 দিনের মধ্যে পরীক্ষিতের মৃত্যু হবে। এবার পরীক্ষিত এটা শুনে কি করলো, এখানে পরীক্ষিতে আসার আগে এখানে তারপরে কিন্তু শ্রমিকের সাথে শৃঙ্গীর একটা কথোপকথন আছে। হ্যাঁ জানি, বলেছে। সেখানে কিন্তু শ্রমিক তাকে বলেন যে তুমি একজন ব্রাহ্মণ হয়ে সাপটা দিয়েছো, এটা তো ফলবেই, এটা কিছু করার নেই, কিন্তু তোমার এটা উচিত হয়নি। ও না জেনে করেছে। হ্যাঁ, না জেনে করেছো, আর এই রাগ বা ক্রোধ এটা ব্রাহ্মণের সাজে না। হ্যাঁ, কিন্তু ওর এটাও বলেছিল যে পরীক্ষিত জানতো না যে আমি মৌনব্রতে ছিলাম, তো যদি ও জানতো হয়তো এটা করতো না। ও ভেবেছে যে আমি সত্যি সত্যি ওকে উত্তর দিচ্ছি না, এই রাগ ব্যাপারটা তোমার ঠিক হয়নি, একদমই তাই, উচিত হয়নি। এবং বলে যে দেখো আমি কখন বলে যে আমি ভুল করেছি, কিন্তু আমার তো বলে দেওয়া ব্যাপারটা তো ফলবেই, এটা তো কিছু করার নেই, আমি যে একবার সাপ দিয়ে দিয়েছি যখন, ফলবেই। এবং তখন এই শ্রমিকই কিন্তু গৌরমুখ নামে একজন ঋষিকে পরীক্ষিতের কাছে পাঠায় যে দেখো, পরীক্ষিতকে এটা বলার জন্য যে আমার ছেলে শৃঙ্গী সাপ দিয়েছে, আপনি 7 দিনের মধ্যে তক্ষকের হাতে মারা যাবেন। একদম, এটা সাপটা জানার পরে মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বললো, কি করা যায় ভাই, সাপ দিয়ে দিল, আর তক্ষকের হাতে মারা যাবো। মন্ত্রীদের মধ্যেই বোধহয় কেউ একটা বলেছিলেন যে আপনি একটা কাজ করুন, আপনি একটা এরকম প্রাসাদ বানান যাতে তক্ষকরা ঢুকতেই না পারে। অপশান কিভাবে ঢুকতে পারবে না, একটা স্তম্ভের উপরে একটা প্রাসাদ বানানো হয়েছে, যে স্তম্ভটা দিয়ে সাপ ওঠার কোনো চান্স নেই। তো এইটা হলো একটা সেফ হাউস বানানো হয়েছে, যে সেফ হাউসে পরীক্ষিত মারা যাবে না। তো এবার 7 দিন তো প্রায় শেষের পথে তক্ষকও খুঁজছে একটা রাস্তা কিভাবে এবার মারা যায়। তো এবং পরীক্ষিত জানতেন যে আমি বোধহয় 7 দিনের মধ্যে মারা যাবই, কারণ ব্রাহ্মণ বলেছেন যখন, ঠিক আছে, এরা আমার মন্ত্রীরা চাইছেন বেসিক্যালি রাজত্বটাকে ঠিকঠাক করে সাজিয়ে নেওয়ার জন্য উনি ওখানে ছিলেন, যে মাঝখানে যেন মরে না যাই আমি। 7 দিনের দিন কাশ্যপ মুনি ভাবলেন যে আমি গিয়ে তক্ষকের হাত থেকে পরীক্ষিতকে বাঁচিয়ে আনতে পারি, এবং যদি আমি বাঁচিয়ে আনতে পারি তাহলে প্রচুর ধন ঐশ্বর্য উপঢৌকন এসব আমি পাবো। সেজন্য কাশ্যপ মুনি রওনা দিলেন পরীক্ষিতের প্রাসাদের দিকে। তক্ষক দেখলো এটা তো মুশকিল, কাশ্যপ মুনি যদি পৌঁছে যায় তাহলে হয়তো কিছু একটা হতে পারে। ব্রাহ্মণ বেশে তক্ষক এলেন, এসে বললেন যে কোথায় যাচ্ছেন। তো কাশ্যপ মুনি বললেন যে আমার প্রচুর মানে এটা আমি করতে যাচ্ছি, তাহলে আমি উপঢৌকন ইত্যাদি পাবো। এবং তখন কাশ্যপ মুনি বললেন তুমি তো তক্ষকই। কাশ্যপ মুনি চিনে ফেললে, তবে তোমাকে একটা কথা বলি, তুমি যদি কিছু ধ্বংসও করে দাও আমি কিন্তু সেটাকে ঠিক করে দিতে পারি। তক্ষক বলছে না, আমি যদি কাউকে দংশন করি আপনার ক্ষমতা নেই। তো কাশ্যপ বললেন একেবারেই না, তুমি প্রমাণ, লেটস ডু ইট। তো তক্ষক তখন একটা গাছের মধ্যে বটবৃক্ষ দংশন করলেন, এবং বটবৃক্ষ চলে গেল, ছাই হয়ে গেল, ইনস্ট্যান্ট ছাই হয়ে গেল। কাশ্যপ মুনি ওটা এমন করলেন যে সেখান থেকে আবার দেখা যাচ্ছে একটা গাছ বেরিয়ে গেছে, সেখানে শাখা প্রশাখা সুন্দর সুন্দর পাতা, একটা অসাধারণ একটা গাছ তৈরি হয়ে গেল। তক্ষক বললো এ তো কেস আছে ভাই, আমার বিষকে তো মানে এ পারে অ্যাকচুয়ালি পারে। তো তখন তক্ষক রাস্তা নিলেন অন্য, যে আচ্ছা আপনি তো উপঢৌকনের জন্যই যাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। একদম, আপনার ক্যাশ দরকার তো, সিম্পল কথা, আপনার টাকা দরকার তো, আমি দিচ্ছি। কারণ তখন এটাও বলে যে ব্রাহ্মণরা যে অভিশাপ দিয়েছে সেটা আপনি বিফলে যেতে দেবেন না, তাহলে ডিল, আমরা এখানে ডিল করে নিচ্ছি। কারণ এই পরীক্ষিতকে মারার ইচ্ছা আমার অনেক দিনের। কেন?
খান্ডব দহন সেটা আছে, সেটা তো আরেক গল্প, সেটা আমরা পরে আসবো। আমরা এটা নিয়ে একটুখানি কথা বলেও ছিলাম। তো এবার বললো যে ঠিক আছে তাহলে উপরে কাশ্যপ মুনি ফিরে চলে গেলেন। একদম। এবার তক্ষক কি করলো? তক্ষক বললো যে এবার তো সামহাও আই নিড টু এন্টার দ্যাট হাউস, কিন্তু আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছি না যে আমি কি করে ঢুকবো। তো ও যেটা বলে সেটা হলো কয়েকজন নাককে বলো তোমরা তপস্বী সেজে ফুল ফল টল নিয়ে যাও, আমি কোনো না কোনোভাবে ওর মধ্যে ঢুকে যাবো। তো যথারীতি এটা 7ম দিন, আজকে এই ব্যাপারটা হওয়ার কথা। যথারীতি গিয়ে সব দেওয়া হয়েছে, তো রাজাও খুব খুশি হয়েছে, উপহার নিয়ে তাদের বিদায় জানিয়েছে। ফল খাওয়া, ফল টল এসছে, ফল ফুল, তো ফল খাই। ফল খাওয়ার জন্য ফল খেতে গেছে, দেখে একটা কীট আছে। পরীক্ষিত কিন্তু অ্যাকচুয়ালি দেখে বুঝে গেছে যে এই কীট তক্ষক এবং আমার ব্রাহ্মণের যে কথা, শৃঙ্গির যে অভিশাপ, সেটা কিন্তু বিফলে যাবেন না। তিনি খুবই আদরের সঙ্গে তাকে নিয়ে কাঁধের এখানে রাখলেন এবং দংশন হলো, ইনস্ট্যান্ট মৃত্যু। একটা সার্কেল কমপ্লিট হলো, যেটা শুরু হয়েছিল খান্ডব দহন থেকে, শেষ হলো পরীক্ষিতের মৃত্যুতে গিয়ে। সো এই হলো পরীক্ষিতের মৃত্যু এবং জন্মেজয়ের, মানে তিনি পুত্র এবং জন্মেজয়ের সঙ্গে এই পর্বটা অ্যাকচুয়ালি যেখানে শেষ হয় সেটা হলো অত্যন্ত রূপসী বপুষ্টমার সঙ্গে আমাদের জন্মেজয়ের বিবাহ। বেনারসের যুবরানী, কাশী, হ্যাঁ কাশীর যুবরানী সুবর্ণবর্মার মানে পুত্রী, সে বিরাট রূপবতী আর কি, ব্যাপারটা আলাদাই। এবং তিনি আর বললেন যে এই এত সুন্দরী মহিলা থাকলে আমার জীবনে আর কোনো দিকে মন টন দেব না। তাহলে আমরা ফাইনালি, মনে আছে আমরা প্রথম দিকে আমি বলে যাচ্ছিলাম যে জন্মেজয় সর্বশত্রুতে যাওয়াটা হলো একটা পড়াও, একটা পয়েন্ট যেই অবধি আমরা পৌঁছাবো, যেখানে জন্মেজয় সর্বশত্রু অবধি আমরা আসবো। আমরা এসে পৌঁছেছি জন্মেজয় সর্বশত্রু। তো আমরা জন্মেজয় সর্বশত্রুর ব্যাপারে লেটস টক। জন্মেজয় সর্বশত্রুর ব্যাপারটা কি? জন্মেজয় সর্বশত্রু হলো যেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোথায় এই কথাটা এসছে আমাদের। জন্মেজয় বলল তাহলে তো এই যে তক্ষক আমার বাবাকে যে মেরেছে, ইয়েকে তো ছাড়া যাবে না, কি উপায় ঋষিগণ আপনারা বলুন। বলছে আমাদের কাছে একটা উপায় তো আছে, সেটা হলো একটা সর্পশত্রু বলে মহাযজ্ঞ হয়, তাতে সব সর্প এসে অগ্নিকুণ্ডে পড়ে যাবে এবং সব সর্প বিনষ্ট হয়ে যাবে। এবং সেখানে যজ্ঞস্থান দেখা শুরু হলো, যে কোথায় যজ্ঞ করা যাবে, কারণ যজ্ঞস্থান পবিত্র হতে হবে। সেইখানে মাপতে গিয়ে একজন রোহিতাক্ষ সে বলল যে আমি একটা আভাস পাচ্ছি এই যজ্ঞ তো আপনার কমপ্লিট হবে না। বলছে কি বলছো তুমি? বলছে একজন ব্রাহ্মণ ঢুকবে এই যজ্ঞে, যে নাকি ঢুকে কিন্তু আপনার যজ্ঞর মাঝখানে ব্যাঘাত ঘটাবে। বলছে এটা তো করতে দেওয়া যাবে না, কারণ তক্ষককে মারা আমার আসল উদ্দেশ্য। তো বলে তাহলে একটা কাজ করো, সিকিউরিটি বাড়াও, কোনো আনঅথরাইজড পার্সন এই যজ্ঞে ঢুকবে না, এবং দ্বার পাল রাখা হয় পরিষ্কার, মানে স্ট্রং বাউন্সার্স রাখা হয়, কেউ ঢুকতে পারবে না। মানে হাই সিকিউরিটি ল্যাব আর কি, হাই সিকিউরিটির একটা ব্যাপার তৈরি হয় যে না এখন তো যজ্ঞ হবে, এবং যজ্ঞ শুরু হয় এবং সিকিউরড প্লেসে একটা যজ্ঞ শুরু হয়। এবং যজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে এটা এত পাওয়ারফুল যজ্ঞ যে আকাশ থেকে সাপরা এসে এসে অগ্নিতে পড়া শুরু হয় এবং মৃত্যু শুরু হয় তাদের। এবং জন্মেজয় যথারীতি অপেক্ষা করছে, এরা তো ঠিক আছে, এরা তো চুনোপুটি, আমার তো আসল উদ্দেশ্য তক্ষককে মারা। এবার হঠাৎ করে বাইরে থেকে আস্তিক এসে দাঁড়ায়, দ্বারপাল বলে নো এন্ট্রি, কেউ ঢুকতে পারবে না, বিশেষ করে ব্রাহ্মণ তো ঢোকাই যাবে না, কারণ অলরেডি একটা ওয়ার্নিং আছে ব্রাহ্মণের ব্যাপারে, ঢোকাই যাবে না। তো আস্তিক বোঝে যে আমাকে তো ঢুকতে হবে, আমার তো উদ্দেশ্যই। কিন্তু আস্তিক এলো কেন এখানে? মানে সেই জায়গায় আসতে হবে। এবার এই যে যজ্ঞটা শুরু হয়েছে, তখন তক্ষক বুঝেছে যে এই যজ্ঞটা তো ফাইনালি আমি গিয়ে মরবো। শুধু তক্ষক না, সবাই বুঝেছে, সব সাপই বুঝেছে। এবার তক্ষক বলেছে, তক্ষক গিয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে, আর তার সঙ্গে বাসুকি বলছে এই তো সময়, এই তো আজকের দিনটার জন্যই যে এই যে জারৎকারু বলে আমি একটা লোককে খুঁজে আমার বোনের বিয়ে দিয়েছিলাম, যার নাম জারৎকারু, মানে যে মনসা দেবী, তাকে গিয়ে বলে যে এইবার তো আজকের দিনের জন্য, আজকের ডে, দিস ইজ দ্য ডে, তো আজকে তুমি তোমার পুত্রকে গিয়ে বলো যে ওর মানে ডিউটিটা পালন করতে। তো সে গিয়ে বলে আস্তিককে, দেখো এই হলো পুরো ব্যাপারটা, আলটিমেটলি কদ্রু সাপ দিয়েছিল, তার জন্য পুরো ব্যাপারটা হয়েছিল এরকম, তো আজকে তোমার দায়িত্ব আছে এটা করার। আস্তিক বলে আচ্ছা ঠিক আছে, যদি আমার দায়িত্বই থাকে তাহলে আমার তো এই দায়িত্ব পালন করতে হবে। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে আমার, যে
যখনই একটা ক্যারেক্টার আসছে যে আস্তিক, এত প্রপঞ্চ করা হলো ওকে জন্ম মানে দেওয়ার জন্য এবং ওকে অত শক্তিশালী এবং সুশিক্ষিত বেদজ্ঞ একজন বানানোর জন্যে, তার কাজ শুধু এটাই। কিন্তু মানে ওই যে আমরা মাঝে মাঝে নিজেরা কথা বলি যে আমাদের প্রত্যেককেই বোধহয় জন্ম হয়েছে একটা করে প্রজেক্টের জন্য। নিজের প্রজেক্টটা বুঝতে পারলে পরে ওটাই কাজ, ওটাই ডেস্টিনি। হ্যাঁ, এবং দেখ আস্তিক কিন্তু একবারও বললো না ঠিক আছে আমার এর জন্য জন্ম হয়েছে, লেটস ডু ইট, মানে এরকম টাইপেরই ব্যাপারটা যে আমি মানে যদি এটা হয়ে থাকে তাহলে আমার এটা কাজ। তো যথারীতি আস্তিক সেখানে গেল, তারপর বললো যে না কোনো এন্ট্রি নেই, কেউ ঢুকতে পারবে না। এবার আস্তিক বলছে তা আমার কাজটা তো সম্পূর্ণ করতে হবে, কি করা যায়? তখন স্তব স্তুতির প্রচুর ছিল। হঠাৎ করে দূর থেকেই বলা শুরু করলো যে জন্মেজয় আপনি যা যজ্ঞ করছেন এই যজ্ঞটা পৃথিবীর শ্রেষ্ঠ যজ্ঞের মধ্যে একটা। যেরকম রাম অশ্বমেধ যজ্ঞ করেছিল, যেরকম কৃষ্ণ দ্বৈপায়ন যেরকম যজ্ঞ করেছিল, ওই লেভেলের যজ্ঞ আপনার মতো মানুষ হয় না, আপনি কৃষ্ণের চেয়েও বড়। এত বড় কথা শুনে জন্মেজয় যজ্ঞে আগুন ঢালতে বলতে এটা কি রে ভাই, আমাকে কৃষ্ণের চেয়ে বড় বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা ছেলে, ইয়াং ছেলে। ও বলে আসতে তো অবভিয়াসলি স্তুতি শুনে এত ভালো কথা শুনলে, তোকে যদি কেউ এত ভালো কথা বলে পারছি আসলে এদিকে একটু শুনিয়ে আরও ভালো কথা। যথারীতি এসছে, এসে বলতে তুমি তো এত বাচ্চা ছেলে কিন্তু তোমার তো কথা শুনে মনে হচ্ছে তুমি মানে প্রচুর জ্ঞান এবং তোমার বৃদ্ধের মতো কথা বলছো। তো আমি রাজা হিসেবে আমার তো একটা দায়িত্ব হয়, তো বলো কি বর চাও? না তখনই বলেনি, না বলেছে বর দিতে চাই বলেছে। এবার হ্যাঁ বলেছে বর দিতে চাই। এবার সঙ্গে সঙ্গে পাশ থেকে বলেছে স্যার টার্গেট ভুলবেন না। হ্যাঁ যারা যোগ্য করছিলেন হ্যাঁ বলছে টার্গেট ভুলবেন না। আপনার টার্গেট কি? তক্ষককে মারা। কারণ ব্রাহ্মণরা বোধহয় বুঝতে পেরেছিল যে ব্যাপারটা হচ্ছে এই। হ্যাঁ, কারণ অলরেডি একটা ওয়ার্নিং তো ছিল যে একজন ব্রাহ্মণ এসে ব্যাঘাত ঘটাবে। তো তারা বলে যে আগে তক্ষক ইন্দ্র ওখান থেকে মুক্ত করুক, তক্ষকের ব্যাপারটা শেষ হোক, তারপর আপনি তক্ষক মরে যাওয়ার পর যা খুশি করুন, আপনার আসল উদ্দেশ্য কমপ্লিট হোক। আর যথারীতি তক্ষক তো ইন্দ্রের কাছে গিয়ে লুকিয়েছে, ইন্দ্রের কাছে আগেও লুকিয়েছিল, এইবারও লুকিয়েছে। ইন্দ্রকে বলেছে আমাকে বাঁচাও, কোনো অপশন নেই, আমাকে কিছু না কিছু করে বাঁচাতে হবে। তো ইন্দ্র বলে কি করে বাঁচাই, এ তো একটা এমন যজ্ঞ হচ্ছে যেটা আমার পাওয়ারে নেই, তাহলে গিয়ে আমি রিকোয়েস্ট করতে পারি বা আমি একটুখানি তেজ দেখিয়ে বলতে পারি। ও বলে ঠিক আছে তুমি আমার উত্তরীয়ের মধ্যে লুকিয়ে পড়ো, আমি তোমাকে নিয়ে যজ্ঞে যাই, তুমি একদম বেরোবে না, আমি তোমাকে লুকিয়ে নিয়ে যাবো। লুকিয়ে নিয়ে যায় ইন্দ্র গিয়ে বলে শুনুন এই ব্যাপারটা হলো, এবার বললো যে গিয়ে বলছে যে গেছে এবং বলেছে যে ঠিক আছে এইটা বন্ধ করা হোক। জন্মেজয় এমন রেগে গেছে, বলছে শোনো তুমি ইন্দ্র হওয়ার যেই হোক আমার কিচ্ছু যায় আসে না, তুমি যদি তক্ষককে রক্ষা করতে চাও তাহলে কিন্তু তোমাকেও আমি যজ্ঞের অগ্নিতে আহুতি দেব। ইন্দ্র পায় ভয়, এর আগেও ভয় পেয়েছিল, এবারও ভয় পেয়েছে। ইন্দ্র মাঝে মাঝে ভয় পেয়ে পালায়, কিন্তু ইন্দ্র সঙ্গে সঙ্গে তক্ষককে বলে শোনো তুমি তোমারটা বোঝো, আমি গেলাম, বলে ইন্দ্র চলে যায়। এবার তক্ষকও পালায়, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয় যজ্ঞের যে আকর্ষণ তাতে দেখা যায় দূরে গর্জন হওয়া শুরু হয় এবং তক্ষক আসছে এবং ইয়েরা বলে ওকে আপনার কাজ শেষ, আমাদের তক্ষক এসে এখনই মরবে, সো আপনি এবার ও ঘুরে আগে বলছে তাহলে এবার তুমি বলো তো হয়েছে আমার কাজ শেষ, তুমি বলো তোমার কি বর চাই। আস্তিক বলে এই যজ্ঞ এক্ষুনি বন্ধ করতে হবে। আর তারপর সেখানে একটা আর্গুমেন্টও হয় যে না এইটা কি করে বলতে পারো তুমি, ব্রাহ্মণরা বলে, জন্মেজয় বলে যে না এইটা বলা খুব ভুল হচ্ছে, এটা আমার তো আসল উদ্দেশ্য এটা। এবং সেখানে তখন বলে যে এটাকে বন্ধ করতে হবে এবং আপনি যদি এটা বন্ধ করেন তাহলে আপনার মাতৃকুলের উন্নতি হবে। পাশের ব্রাহ্মণরা তখন ব্যাপারটা বুঝতে পেরেছে যে আলটিমেটলি আস্তিক কিন্তু এটা করার জন্যই জন্মেছে এবং এটা একটা ভবিতব্য, এটাকে আটকানো যাবে না। তো ব্রাহ্মণরা বলে যে ঠিক আছে আপনি একটা কাজ করুন, বরটা দিয়ে দিন। অনেকটাই তো হলো, বরটা দিয়ে দিন। কারণ ব্রাহ্মণরা এটাও জানে, কারণ ব্রাহ্মণরা তো সেই সময়কার সর্বজ্ঞান সম্পন্ন, এই সময় ওরা বুঝেও গেছে, বলতে বর দিয়ে দিন এবং বরটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি তক্ষক এবং বাকি যা নাক ছিল সেই সময় তারা বেঁচে যায় এবং তক্ষক আকাশে সাসপেন্ডেড হয়ে থেকে যায়, কারণ ও তো আসছিল। হ্যাঁ, আর আস্তিক সে সময় একেবারে তিষ্ঠ করে। হ্যাঁ, তো ওই জন্মেজয়ের যজ্ঞ তক্ষক আর নিচে নামতে পারে না কোনোদিনও, তক্ষক ওই ওখানে সাসপেন্ডেড হয়ে থেকে যায়। আর
যজ্ঞটা অবভিয়াসলি শেষ হয় না। তখন জন্মেজয় বুঝতে পারে যে লোহিতাক্ষ যেটা বলেছিল সেই ব্যাপারটা ঠিকই, যে যজ্ঞটা তো শেষ করতে পারলাম না আসলেই আমরা। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা এটা বলি না যে রাত্রিবেলা সাপের কথা বললে আস্তিক 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 বলতে বা অস্থি 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 বলতে, এটা একটা কারণ আছে। সেটা হলো সাপরা যখন বেঁচে গেল তখন বলল মানে ভাগ্নে তোমার জন্য তো বেঁচে গেলাম, ভাগ্নেই তো হয় ওদের, ভাগ্নে তোমার জন্য তো বেঁচে গেলাম, তোমার তো একটা বর প্রাপ্ত। বলল যে ঠিক আছে, তাহলে বর যদি আমাকে দিতেই হয়, কারণ আমার কাজ তো শেষ, বর যদি আমাকে দিতেই হয় তাহলে যেটা করবেন সেটা হলো যদি কোনো সময় কোনো মানুষ রাত্রে বা দিনে এই উপাখ্যান স্মরণ করে তাহলে তাকে দংশন করা যাবে না। সো এইটাই হলো এই আস্তিক আস্তিক বলা মানে এই উপাখ্যানকে স্মরণ করা, কারণ আস্তিকের প্রধান কাজই ছিল এটা। এই হলো আলটিমেটলি এখানে গিয়ে, এবং এখানে একটা অদ্ভুত ইয়েও আছে, একটা মানে মানে কি বলে এটাকে, সরি, এখানে একটা শ্লোকও আছে যে শ্লোকটা অ্যাকচুয়ালি যেখানে শেষ হয় সেখান থেকে মহাভারতের অরিজিনাল উপাখ্যান আরম্ভ হয়। তো আমরা অ্যাকচুয়ালি সত্যবতীতে পৌঁছেছি, মানে সত্যবতীর ঠিক এর পরের এপিসোডেই আমরা যেটা করব সেটা হলো আমরা সত্যবতীর আখ্যানে ঢুকবো। হ্যাঁ, কারণ এই জন্মেজয়ের যখন যজ্ঞ হচ্ছিল তার মাঝে মাঝেই কৃষ্ণদ্বৈপায়ন এই পুরো মহাভারতের গল্পটা জন্মেজয়কে শুনিয়েছিল। এবং এই যে আমরা বলেছি কি সৌনক আছে, সৌতি আছে, কৃষ্ণদ্বৈপায়ন আছে, কৃষ্ণদ্বৈপায়নই তো না বৈষম্পায়ন, সৌতি আছে, সৌনক আছে, মানে এই বিভিন্ন প্রশ্ন এসছে। এই যে সৌনক কে? সৌনক একজন যে নাকি ওই যজ্ঞে ছিল, সেই যজ্ঞে বৈষম্পায়ন এসেছিল, সেই বৈষম্পায়ন এই গল্পটা বলছিল। এই গল্পটা শোনে কে? সৌতি গিয়ে আবার সৌনককে বলে। ব্যাপারটা এরকম, মানে খুবই মাল্টিভার্সের ব্যাপার আর কি। যাই হোক, ব্যাপারটা এরকম। এখানে এই অবধি আমরা আজকে শেষ করলাম। তো রাত্রিবেলা বা দিনের বেলা যেখানেই যান, এই উপাখ্যান নাকি একবার মনে করলে আপনাকে সাপ দংশন করবে না। জেনারেলি সাপরা কিন্তু তারপর থেকে বলা হয় মানুষদের না করলে, মানে তাদেরকে বিরক্ত না করলে বা তারা ভয় না পেলে মানুষকে তারা দংশন করে না। সো এই অবধি আজকের এপিসোড শেষ করি আমরা। ফাইনালি জন্মেজয়ের সর্বসত্র শেষ করতে পেরেছি আমরা, এবং সেটা একটা বেশ লম্বা পার্ট। আমরা কোটা এপিসোডে করলাম এটা? 5 নম্বর না 6 নম্বর বোধ হয়, আমরা এক্স্যাক্টলি জানি না, কারণ আমরা এতগুলো এপিসোড করছি, আমরা কোটা এপিসোডে করলাম জানি না। তো যাই হোক, আলটিমেটলি এখানে এসে শেষ করলাম। এর পরের এপিসোডে আমরা শুরু করব সত্যবতীর উপাখ্যান। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। এই ধরনের গল্প আমাদেরকে সত্যি, প্রথম কথা প্রচণ্ড ইন্টারেস্টিং গল্প, এবং দ্বিতীয় কথা এই গল্পগুলো থেকে কিছু না কিছু একটা নেওয়ার তো আছে, সেটা আপনি নিজের মতো করে ইন্টারপ্রেট করতে পারেন। আর কেমন লাগছে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আলাদা করে বলবো না, কারণ আমি জানি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আপনারা। মহাভারত ইন্টারেস্ট থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরপর মহাভারত নিয়ে আমরা কাজ করতেই থাকবো, এবং পুরো মহাভারতটা আমরা শেষ করার টার্গেট নিয়েছি। জানি না কতদিনে পারবো, কিন্তু করবো তো নিশ্চয়ই। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক লাভ। আরেকটা জিনিস, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।